হ্যালো এভরিওয়ান, নিউজ পেপার ধারাবাহিক অ্যানালাইসিস ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আজকের ডেইলি স্টারের এডিটোরিয়াল একটা কলাম। আজকের কলামের এই টাইটেলটা হচ্ছে, অর্থাৎ হেডলাইনটা হচ্ছে, ইজ গ্রিভেন্স পলিটিক্স ক্লাউড ইন দ্য গাঙ্গেস ট্রিটি। এই সেন্টেন্সটা হচ্ছে, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটু লক্ষ্য করো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে এই যে ইসটা হচ্ছে এখানে অক্সিলিয়ারি ভার্ব, গ্রিভেন্স পলিটিক্স এটা হচ্ছে একটা সাবজেক্ট, এবং ক্লাউডিন হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে এক কথা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর জন্য অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে যে কোথায় এসেছে, সাবজেক্টের আগে এসেছে। অর্থাৎ সাবজেক্টের আগে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে সর্বদা, সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। এটাকে যদি আমরা আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, তাহলে গ্রিভেন্স, এই যে গ্রিভেন্স পলিটিক্স ইজ ক্লাউডিং, অর্থাৎ এভাবে বাকি অংশটা লিখব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কি হলো, সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে যে সাবজেক্টের পরে চলে যাবে, এতটুকু। এখানে গ্রিভেন্স হচ্ছে যে, এটার অর্থ হচ্ছে যে অভিযোগ। গ্রিভেন্স পলিটিক্স হচ্ছে যে অভিযোগের রাজনীতি। ক্লাউড বলতে আমরা বুঝি সচরাচর সেটা মেঘকে বোঝাই। এটা একটা আনকাউন্টেবল নাউন হিসেবে আমরা বিবেচনা করি। আনকাউন্টেবল নাউন ক্লাউড শব্দটা, অর্থাৎ আনকাউন্টেবল নাউন কোনটা, যেটা গণনা করা যায় না। তবে এই সেন্টেন্সের মধ্যে এখানে এটা মেইন ভার্বতে ইউজ করা হয়েছে, ক্লাউডিং। মেইন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ মেঘাচ্ছন্ন করে রেখেছে। দ্য গাঙ্গেস ট্রিটি, গঙ্গা নদীর চুক্তিটা পলিটিক অভিযোগে এটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে। আচ্ছা, একটু এখন আমরা এর ভিতরে কি আছে, এই যে টাইটেল বা হেডলাইনটা যেভাবে আছে, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। যেভাবে আমরা গ্রামেটিক্যাল বিষয়গুলো অ্যানালাইজিং করেছি, প্রত্যেকটা বিষয় এভাবে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা বিস্তারিত একটু কি আছে, একটু প্রিয় শিক্ষার্থী আমরা দেখব। এখানে বলা হচ্ছে, as Bangladesh and India begin the long, এই যে এস, এখানে এসটাকে যদি আমরা কি সেটা হিসেবে বিবেচনা করতে চাই, এখানে একটা সেন্টেন্সের মধ্যে ফার্স্ট যেটা আমরা বিবেচনা করব সেটা হচ্ছে যে ভার্ব কোনটা। এখানে বিগিন হচ্ছে যে ভার্ব, প্রেজেন্ট ফর্মে আছে, এবং বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এস অবশ্যই এখানে যেহেতু ফাইনাইট ভার্ব আছে, এটা একটা ক্লজ হতে পারে। এটা একটা ক্লজ যেহেতু আছে, পরবর্তীতে আরও ক্লজ হবে, সেহেতু এস এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং সাবঅর্ডিনেটিং কনজাংশনের পরে এখানে যেটা আছে সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, এখানে আবার আরেকটা বিষয় যদি দেখি, এ বিগিন কি শুরু করেছে, দ্য লন। আমরা জানি সচরাচর লন শব্দটা দীর্ঘ, এটা আমরা বাস্তবিক অর্থে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অর্থে ইউজ করা হয়। হ্যাঁ, লনের অ্যাকচুয়াল নাউনটা হচ্ছে দেখি ল্যান্ড। লনকে যদি আমরা নাউনে রূপান্তর করতে যাই, ল্যান্ড হবে। তবে এখানে লন শব্দটা হচ্ছে যে 1996 সালে গঙ্গা চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের, অর্থাৎ তোমাদেরকে একটু গভীরভাবে যদি বলতে চাই তাহলে আরও বেশি ক্লিয়ার হবে। এবং 2026 সাল পর্যন্ত 30 বছরের চুক্তি, অর্থাৎ এই যে চুক্তিটা হয়েছে, এগ্রিমেন্টটা হয়েছে, ট্রিটিটা হয়েছে, এই ট্রিটিটাকে এখানে লন বলা হচ্ছে। অর্থাৎ এটা ম্যাটাফরিক্যালি বলেছে, লিটারেচারের ভাষায় সেটাকে আমরা কি বলবো, ম্যাটাফোর বলবো। অর্থাৎ ম্যাটাফোর মানে এখানে লন বলতে বোঝানো হচ্ছে এটা চুক্তির সাথে এখানে কম্পেয়ার করা হয়েছে। এই যে এই লন হচ্ছে, এটা হচ্ছে একটা অবজেক্ট, কারণ বিগিন কি শুরু করেছে, দ্য লন শুরু করেছে। ভার্বের পরবর্তী ওয়ার্ডটাকে যদি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করি, যেটা পাই সেটা অবজেক্ট। আচ্ছা, তাহলে বাংলাদেশ যে চুক্তিটা, দীর্ঘ চুক্তিটা শুরু করেছে, ডেলিকেট মানে যেটা একদম, যেটা ক্লিয়ারকে বোঝায়, যেটা একদম কোনো কনফিউশন ছাড়া, এটা সিনোনিম হতে পারে ক্লিয়ারকে আমরা ডেলিকেট বলতে পারি, বা এটা সিনোনিম হতে পারে সার্টেল, সূক্ষ্ম। তাহলে delicate process of discussing the future of the Ganga water sharing treaty,
এই যে ভবিষ্যৎ যে গঙ্গা নদীর পানি অংশগ্রহণ বা পানি শেয়ারের যে চুক্তির আলোচনার বিষয়টি যে সূক্ষ্ম, দ্য রিয়াল চ্যালেঞ্জ বাস্তবিক যেই ঝুঁকিটা মে নট, এই মেটা হচ্ছে এখানে একটা মডেল ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব বা মডেল ভার্ব, এই যে এখানে রিয়াল চ্যালেঞ্জ হচ্ছে যেটা আরেকটা ক্লজের সাবজেক্ট। তাহলে একটা ক্লজ এখানে শেষ হয়ে গিয়েছে, এখানে নতুন করে আরেকটা ক্লজ শুরু হয়েছে, একটা সাবঅর্ডিনেট ক্লজের পরে আরেকটা ক্লজ, এটা অবশ্য মেইন ক্লজ। তাহলে এই ক্লজটা হচ্ছে যে মেইন ক্লজ। লাইন মানে নিহিত থাকা, এটা একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, বিদ্যমান থাকা। হাইড্রোলজি, এই শব্দটা হাইড্রো একটা অংশ, লজি একটা অংশ। কোনো শব্দের পরে যদি লজি থাকে সাফিক্স হিসাবে, সেই শব্দটা হচ্ছে যে কোনো একটা সাবজেক্ট, কোনো একটা বিদ্যাকে বোঝাবে। যেমন সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, আর্কিওলজি। আর এখানে হাইড্রো মানে হচ্ছে যে শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, হাইড্রো মানে হচ্ছে যে সবসময় ওয়াটারকে বোঝাই, এটা একটা সাফিক্স। তাহলে হাইড্রোলজি মানে হচ্ছে যে যেটা জলবিদ্যা, মানে পানিগত যে বিজ্ঞান আছে সেটাকে হাইড্রোলজি বলা হয়। তাহলে এটা বিদ্যমান আছে জলবিজ্ঞানে। টেকনিক্যাল কমিটিস, প্রযুক্তিগত বিভিন্ন কমিটির মধ্যে, আর ইভেন ক্লাইমেট ভেরিয়াবিলিটি, অর্থাৎ জলবায়ুর পরিবর্তনশীলতা। এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, সচরাচর ভ্যারিয়েবল থেকে এটা এসেছে, ভ্যারিয়েবল মানে পরিবর্তনশীল, যেটা চেঞ্জিয়েবল বলা হয়, যেটা সিনোনিম। এই ভ্যারিয়েবলের অ্যাডজেক্টিভ নাউন ফর্ম হচ্ছে যে ভ্যারিয়াবিলিটি। তাহলে এই যে সেন্টেন্সটা এখান থেকে শুরু করে এস থেকে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। এটা সিম্পলি তোমরা বুঝতে পেরেছ। তাহলে কি বুঝিয়েছে, ফুল বাক্যটা যদি আমরা দেখি, অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে যে দীর্ঘ চুক্তিটা শুরু হয়েছে, এই চুক্তির আলোচনার বিষয়টি পানি বন্টনের, সেটা আটকে দিয়েছে সবচেয়ে যেটা জলবিজ্ঞান এবং প্রযুক্তিগত কমিটি এবং জলবায়ু পরিবর্তনশীলতার, এগুলোই হচ্ছে যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এগুলো আটকে দিয়েছে, এগুলোর মাধ্যমে হচ্ছে যে নিহিত আছে এই চুক্তির কথাটি। আচ্ছা, ইট লাইজ ইন পলিটিক্স, স্পেসিফিক্যালি ইন দ্য টেম্পারেমেন্ট মানে কি? টেম্পারেমেন্ট মানে হচ্ছে যে যেটা সচরাচর আবার টেম্পারেচার বোঝা যাবে না। টেম্পারেমেন্ট মানে হচ্ছে যে স্বভাব কোনো কিছু, অর্থাৎ এই যেটা একটা আচরণকে বোঝাই, টেম্পারেমেন্ট। যেমন এটা আমরা বলতে পারি নেচার, প্রকৃতি বা স্বভাব, এটা সিনোনিম হিসাবে আমরা বলতে পারি, এটাকে বিহেভিয়ার বলতে পারি। তাহলে এই যে এটা বিশেষ করে এই চুক্তিটা কিন্তু কোথায় আছে, লুকিয়ে আছে রাজনীতির মধ্যে, রাজনৈতিকতা সমস্যার মধ্যে। ট্রাস্ট দ্য ফ্রেম ডিপ্লোম্যাসি এট এ মোমেন্ট when the both are in short supply। এখানে এই যে হয়েনটা হচ্ছে একটা কনভেনশন, সাবঅর্ডিনেটিং কনভেনশন। তাহলে আর এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এখানে বোথ হচ্ছে যে সাবজেক্ট, আর হচ্ছে এখানে মেইন ভার্ব, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি সাপ্লাই শব্দটা সবসময় ভার্ব হয়, তবে এখানে সাপ্লাই শব্দটা নাউন অর্থে ইউজ করা হয়েছে। কীভাবে নাউন অর্থে ইউজ করা হয়েছে? পরবর্তীতে যেটা আছে শর্ট হচ্ছে যে এটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ। একটা এখানে ক্লিয়ার করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যখন পার্টস অফ স্পিচের বিন্যাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, অ্যাডজেক্টিভের পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে যে নাউন। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, এই চুক্তির সমস্যাটা সবচেয়ে বড় রাজনৈতিকগত সমস্যা, এবং এখানে যে একটা বড় বিশ্বস্ত ডিপ্লোমেসি, কূটনীতিক দরকার, ফ্রেম গঠন দরকার, এই মুহূর্তে আমাদের মধ্যে সেটা সবচেয়ে বড় একটা ঘাটতিতে আছে। যেটা এখানে ঘাটতিতে আছে ইন শর্ট সাপ্লাই, মানে কোনো কিছু সরবরাহ, এটাকে একদম খাটো করে দেখা, অর্থাৎ এটাকে ঘাটতি হিসেবে ধরা হচ্ছে, এভাবে বলা হচ্ছে। এর পরবর্তীতে যদি আমরা পরবর্তী প্যারার মধ্যে যদি যাই, এখানে পরবর্তী প্যারার মধ্যে বলা হচ্ছে দ্য ট্রিটি চুক্তি সাইন্ড ইন 1996 ফর এ 30-year টার্ম। এই যে দেখো এই অংশটা এই যে নাউন বা নাউন ফ্রেজ, এটার কিন্তু তথ্য পরিচয়। এই চুক্তিটা করা হয়েছিল 1996 সালে 30 বছরের জন্য শর্তে। তাহলে এরকম যখন কোনো নাউনের পরিচয় দেওয়া হয়, সেটাকে বলবো আমরা নাউন ইন অ্যাপোজিশন বলা হয়। তাহলে আমরা কি শিখলাম?
নাউন ইন অ্যাপোজিশন বলা হয়, এটাকে কি বলা হয়? নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন মানে এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সচরাচর নাউন ইন হচ্ছে যে যখন ফ্রেজের মাধ্যমে থাকবে তখন এটাকে আমরা বলতে পারি এটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং এটা পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল ফ্রম আসে বিধে এটাকে আমরা পার্টিসিপল ফ্রেজে বলতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঠিক অনুরূপভাবে এটাকে আমরা, এটা একটা ফ্রেজ, এই যে এক্সপায়ার হচ্ছে এখানে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের আগে একদম এখানে পর্যন্ত এটা কি হয়? সাবজেক্ট হয়। আবার এতটুকু যদি বিবেচনা করলে তখন আবার এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না, অ্যাডজেক্টিভ ফ্রেজ এতটুকু পর্যন্ত ট্রিটি ছাড়া। আবার ফুল বিবেচনা করলে তখন আবার এটাকে বিবেচনা করতে হবে যে নাউন ফ্রেজ। এখান থেকে কি বোঝা গেল? যখন ফ্রেজ আইডেন্টিফিকেশন যখন দেওয়া হয়, ক্লজ আইডেন্টিফিকেশন যখন দেওয়া হয়, অ্যাকচুয়ালি অবস্থানটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডজেক্টিভ ক্লজ এর আগে কি আছে পড়া আছে এভাবে আইডেন্টিফাই করা যাবে না। এখানে অবস্থানটা কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে দেখো এতটুকু পর্যন্ত এখান থেকে এটা হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আবার এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত সেটা হচ্ছে যে আবার নাউন ফ্রেজ হচ্ছে। তাহলে অবস্থানটাই হচ্ছে যে সবচেয়ে মুখ্য বিষয়। আবার আর একটা বিষয় এখানে যদি বলি, এই যে কোনো একটা নাউন ইন অ্যাপোজিশন থাকলে সেটাকে আমরা ক্লজে রূপান্তর করার জন্য একদম ইজি। কীভাবে? এই যে এখানে একটা রিলেটিভ প্রনাউন, যেমন এখানে আমি যদি দিই হুইচ, হুইচ, তাহলে একটা ফাইনাইট ভার্ব অফ টেন্স অনুসারে এটা ফার্স্ট টেন্স বিধে আমি হুইচ ওয়াজ আনলাম। অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনকে ক্লজে রূপান্তর করার জন্য একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ রিলেটিভ প্রনাউন আনলে, এরপর হচ্ছে এখানে ভি ভার্ব আনলে তখন এই অংশটা আবার এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজকে অ্যাডজেক্টিভ ক্লজে রূপান্তর করলাম। ওকে, অর্থাৎ এটাকে এক কথা বলা হয় এটা রিডিউস সাবঅর্ডিনেট ক্লজ। যখন অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা এখানে কি করা হয়েছে? দূর করে এখানে নাউন ইন অ্যাপোজিশনে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে নাউন ইন অ্যাপোজিশনকে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করলাম সেটা আমরা শিখলাম। আচ্ছা, এরপর আসি ইন ডিসেম্বর 2026, যেটা শেষ হবে কত? 2026 সালে। এটা তোমরা একদম বুঝতে পেরেছো, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে। ইটস রিনিউয়াল, এই যে দেখো আমরা দেখি শব্দটা যদি বিশ্লেষণ করি, নিউ শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নিউ শব্দটা অ্যাডজেক্টিভ। আবার যখন আমি রিযুক্ত করবো রিনিউ, যেটা হচ্ছে তো নতুন করে নবায়ন করা, অর্থাৎ নবায়ন করা বা নতুন করা, তখন আবার এটা কিন্তু এটা ভার্ব হয়ে যাবে রিযুক্ত করলে। আবার যখন রিনিউর পরে যখন এল যুক্ত করেছি, এল, তখন আবার এটা নাউন হয়ে গিয়েছে। তাহলে কি করেছি? নিউ থেকে রিযুক্ত করলে ভার্ব, আবার এল যুক্ত করলে হচ্ছে যে সেটা হচ্ছে যে নাউন। অর্থাৎ ভার্বের পরে যদি এল যুক্ত করা হয় স্বাভাবিকভাবে সেটা নাউন হবে। যেমন আমি যদি সিম্পল একটা এক্সাম্পল যদি বলি, যেমন অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ শব্দ মানে অনুমোদন করা। এই অ্যাপ্রুভের পরে যদি আমি এল যুক্ত করি, এইটাই রিডিউস করি, তাহলে আবার অ্যাপ্রুভটা হচ্ছে কি হয়ে যাচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ ভার্বের পরে যদি আমরা এল যুক্ত করি সেটা নাউনে কনভার্ট হবে। ওকে, এই যে নতুন নবায়ন, এটার নবায়ন ইটস, এটার যে নবায়ন শুড হ্যাভ বিন মডেল ভার্বের ফার্স্ট ফর্ম। মডেল ভার্বের ফার্স্ট ফর্ম মানে কি? মডেল ভার্বের পরে যদি হ্যাভ আছে তখন এটা মডেল ভার্বের ফার্স্ট টেন্স বলা হয়। শুড হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন হচ্ছে দ্য মেইন ভার্ব, যেটা ফেসিবল লেখা হয়েছে। এটা মানে এই যে এটা নবায়ন করবে কারা? কি করবে? এটি করবে। তাহলে অবজেক্টকে সাবজেক্ট রাখা হয়েছে ফেসিভ ফর্ম, ফেসিভ। এই রুটিন এক্সারসাইজ, এটা একটা নিয়মিত রুটিনের অনুশীলনের মাধ্যমে এটা নবায়ন করা যেতে পারত। মানে পারত মানে এই কথাটা হচ্ছে যে এটা একটা আনরিয়াল কন্ডিশন। পারত হয়, পারতাম, যাইতাম, খাইতে পারতাম, এটা হতে পারত, এরকম বোঝালে সবসময় এটাকে বলা হবে আনরিয়াল কন্ডিশন। আনরিয়াল কন্ডিশন সবসময় হচ্ছে যে ফার্স্ট টেন্সে লিখবে। আনরিয়াল কন্ডিশন মানে কি? আনরিয়াল কন্ডিশন মানে যেটা কল্পনা করা হচ্ছে কিন্তু যেটা হয় নাই। অর্থাৎ বাংলাদেশ আর ভারতের মধ্যে এমন একটি রাজনৈতিক পরিস্থিতি যেটা খুব খারাপভাবে বিরাজ করতেছে, এই নবায়নটা কিন্তু কত মানে হবে কি না সেটা হয় একটা সন্দেহের বিষয় হচ্ছে। সার্চ টু মডার্নাইজ ইনফিনিটিভ ফর্ম, এটাও যদি বিশ্লেষণ করে মডার্ন থেকে মডার্নাইজ কীভাবে দেখো, মডার্ন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যখন এটা আইএসই যুক্ত হয় তাহলে এটা কি হয়ে গেছে? আধুনিকায়ন করা ভার্ব হয়ে গেছে। অর্থাৎ শব্দের পরে যদি আইএসই আইজেডই যুক্ত করা হয় সেটা ভার্বে রূপান্তর হবে। তাহলে টুর ফর মূল ভার্বের ফর্ম, এটা একটা সুযোগ আছে যে আধুনিকায়ন করা, অ্যান এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক, যে বিদ্যমান যে ফ্রেমওয়ার্ক আছে সেটাকে এটা আধুনিকায়ন করা। অ্যাকাউন্টিং ফর মানে জবাবদিহিতা করা।
ক্লাইমেট স্ট্রেচ বা হিসাব করা, সরি এখানে হিসাব করা বোঝাবে, ফর ক্লাইমেট স্ট্রেচ যে জলবায়ুগত যে প্রেশার আছে সেটার হিসাব করে, অ্যান্ড রিমানি পুনরায় এফার্ম মানে নিশ্চিত করা, নতুন করে কিন্তু এটা নিশ্চিত করা, এ কমিটমেন্ট টু অ্যামিকেবল নাইভারলি রিভার গভর্নেন্স। অর্থাৎ কমিট থেকে কমিটমেন্ট, ভার্ব থেকে নাউন, ম্যান যুক্ত করলে নাউন হয়েছে, যেটা প্রতিজ্ঞা, টু অ্যামিকেবল মানে যেটা ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, অনুকূল, নেইভারলি প্রতিবেশী, নেইভার থেকে নেইভারলি। এই যে দেখো এখানে এলওয়াই থাকলে কিন্তু আমরা অনেকেই মনে করে ফেলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, না, এখানে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এলওয়াই থাকলে শুধু অ্যাডভার্ব হবে সেটা কিন্তু না, কখন হবে সেটা একটু ক্লিয়ার করে নেওয়া উচিত। অ্যাডজেক্টিভের পরে যদি এলওয়াই থাকে সেটাকে বলবো আমরা অ্যাডভার্ব। সাপোজ আমি যদি বলি নাইস, নাইস হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এলওয়াই থাকলে এটাকে অ্যাডভার্ব বলবো। অপরপক্ষে আবার আমি যদি বলি নাউনের পরে এলওয়াই থাকলে, সাপোজ নাউনের পরে যদি এলওয়াই থাকে তখন নাউন প্লাস এলওয়াই মানে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন এখানে নেইভার, নেইভার হচ্ছে এটা হচ্ছে একটা নাউন, নাউনের পরে আছে বিধে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে প্রতিবেশীপূর্ণ বন্ধুত্বপূর্ণ রিভার গভর্নেন্স, একটা নদী মানে নদীমূলক শাসন। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এটা এমন একটা সুবিধা আছে, এই এক্সিস্টিং ফ্রেমওয়ার্কটাকে মডার্নাইজ করা যেতে পারে যদি জলবায়ুগত যে প্রেশারগুলো আছে, যে বন্ধুত্বপূর্ণমূলক প্রতিবেশীমূলক আচরণের মাধ্যমে কমিটমেন্টটা যদি দেওয়া যায় তাহলে এটা নবায়ন করা যেতে পারে। অর্থাৎ ইন্ডিয়ার সাথে আমাদের সাথে ইন্ডিয়া মানে গঙ্গা চুক্তি এটা এমনভাবে ওভারফ্লোইং করে বর্ষাকালে, কিন্তু আমাদের একদম উত্তরাঞ্চল কিন্তু ভেসে চলে যায়। মানে জলবায়ু পরিবর্তনগুলো হচ্ছে মোকাবেলা আমাদেরকে করতে হয়, কিন্তু তারা মোকাবেলা করে না, এই জন্য এই কথাটা বলা হচ্ছে। ইনস্টিড পরিবর্তে, এটা একটা অ্যাডভার্ব, ইট হ্যাজ বিকাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এন্টাঙ্গল, এই এন্টাঙ্গল মানে ডিফিকাল্ট, এটা সিনোনিম মানে যেটা জটলা পাকানো, কঠিন, একদম পেঁচিয়ে পালা। ইন এ ফার মোর, বিশাল সুদূর প্রসারী, মোর কম্পারেটিভ ফ্রম, ভোলাটাইল পরিবর্তনশীল, চেঞ্জেবল যে বিশাল এক পরিবর্তনশীল, মিক্স অফ ডোমেস্টিক পলিটিক্স যে অভ্যন্তরীণ অর্থাৎ পলিটিক্সের যে পরিবর্তনশীল, এক্সট্রিম চরম লেভেলের, ন্যাশনালিস্ট, র্যাথরিক। এই র্যাথরিক শব্দটা খুব গুরুত্বপূর্ণ। র্যাথরিক মানে যেটা হচ্ছে তো বয়ান, অর্থাৎ যে কথা বলা হয় এই কথাটাই হচ্ছে যে র্যাথরিক। এই যে দুই দেশের মধ্যে বিশেষ করে ইন্ডিয়ার মধ্যে যে রাজনীতিবিদরা তারা যেভাবে কিন্তু মানে প্রতি মুহূর্তে যে আক্রমণাত্মক কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলোই হচ্ছে দ্য র্যাথরিক। এই যে বয়ান, রাজনৈতিক বয়ান মানে এক্সট্রিম ন্যাশনালিস্ট, র্যাথরিক মানে হচ্ছে যেটা তীব্র লেভেলের জাতীয়বাদী বয়ান। এই কথাগুলি শিফটিং রিজিওনাল অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্ট মানে এটা এখানে বোঝানো হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা একটা ম্যাটাফরিক্যাল কথা। এখানে অ্যালাইনমেন্ট মানে আমরা বুঝি সারিবদ্ধ, তবে এখানে বোঝানো হচ্ছে যে এটা একটা বর্ডার লাইন মানে একটা বিবাদ সৃষ্টি করে দিয়েছে। অর্থাৎ এই যে এক্সট্রিম লেভেলের চাঁদের এই কথাগুলো এটা আঞ্চলিক পর্যায়ে বড় ধরনের একটা কিন্তু কি রাজনৈতিক ফাটল সৃষ্টি করেছে, এইভাবে বোঝানো হচ্ছে। পার্টিকুলারলি উইদিন দ্য বাংলাদেশ ওন পলিটিক্স ডিসকোর্স মানে বিষয়, বিশেষ করে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়গুলোতে। এই যে আমি এখানে অনেকগুলা গ্রামার এবং ওয়ার্ড ফরমেশন, কোনটা ফেসিভ কোনটা অ্যাক্টিভ, এইভাবে যদি আমরা রিস পেপারটা পড়ি আমাদের অনেকগুলো হচ্ছে যে ব্যাকরণগত, ওয়ার্ডগত, ট্রান্সলেশন, ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বিষয় চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে এতটুকু থাক। তোমরা এভাবে আপডেট প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি শেয়ার করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা ডেইলি স্টাডির খুব আরেকটা এডিটোরিয়াল বা কলামে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত থাক, সবাই ভালো থেকো।